আদিবের চিৎকারে হাসপাতালের পরিবেশ থমকে গেছে। ফারহান আর ফরহাদ নির্লিপ্তভাবে দাঁড়িয়ে আছে। সাইবা হতভম্ব হয়ে ওদের দেখছে। সাবা নীতি কেউ এগিয়ে আসছে না। ফরিদ সাহেবা শাহানা বেগম টেনে আদিবকে সরাতে পারছে না। লেজার চোখ মুখ লাল হয়ে গেছে। এভাবে আর কিছুক্ষণ থাকলে সত্যি সত্যিই মরে যাবে। এতক্ষণ পরে তৃপ্তির হাসি হাসল ফারহান। চেয়ারে আয়েশ করে বসে সাথে ফরহাদকেও টেনে বসিয়ে দিল। আদিবের দিকে তাকিয়ে উৎসাহিত গলায় বলল, মেরে দে, সেটেলমেন্ট আমি করে নিব। আমার বাবার অনেক টাকা, গলা টিপে মারা হয়ে গেলে এই 5 তলা থেকে আর 2 বার ফেলবি। একা না পারলে বলিস, আমি লোকের ব্যবস্থা করে দিব। হসপিটাল আমাদের, ডাক্তারও আমাদের, সুইসাইড কেস বলে চালিয়ে দিব। আই উইটনেসও আছে। কি বলো শালিকারা? প্রেমে ছেঁকা খেয়ে এভাবে আত্মহত্যা করবে ভাবতে পারিনি দুলাভাই। আহা বেচারি। চেয়ারে পায়ের উপর পা তুলে আয়েশি ভঙ্গিতে বসে আছে ফারহান। চেহারা দেখে মনে হচ্ছে সে খুবই বিরক্ত। ফাইসাকে কেবিনে শিফট করা হয়েছে, এখন কিছুটা ভালো আছে সে। ফরহাদ বাসায় চলে গেছে শাহানা বেগম আর লিসাকে নিয়ে। আফরিন বেগম আর ফরিদ সাহেবও চলে গেছে বাসায়। লিসার অবস্থা খুব একটা ভালো না। শেষ মুহূর্তে গিয়ে ফরহাদ আদিবকে ছাড়িয়ে নিয়েছে, না হলে এতক্ষণে আল্লাহর দরবারে হাজিরা দেওয়া হয়ে যেত। ফরহাদের এই কাজে ফারহান খুব বিরক্ত। তার হিসেব মতো এই মেয়েকে সময় নিয়ে কিস্তিতে কিস্তিতে গলা টেপা উচিত, আর আদিব তা করতে অসফল হয়েছে। সাবা আর নীতির এই নিয়ে দুঃখের শেষ নেই। দুজনেই একটু পর পর হা হতাশ করছে। এতক্ষণ রেগে থাকলেও এখন অসহায় হয়ে বসে আছে আদিব। ফারহান কোনোভাবেই তাকে ফাইসার কাছে যেতে দিচ্ছে না। সাইবা আর ফারহানা বেগম আছে ফাইসার কাছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার জ্ঞান ফিরতে একটু সময় লাগে। আর কতক্ষণ এভাবে বসে থাকবো? এবার যেতে দে ভাই, একবার দেখে চলে আসবো। আদিবের অসহায় গলা শুনেও কোনো হেলদোল হলো না ফারহানের। সে এখনও আয়েশি ভঙ্গিতে পা নাড়িয়ে যাচ্ছে। আদিবের অবস্থা কেঁদে দেওয়ার মতো। সাবার একটু কষ্ট হলো আদিবকে দেখে। সে ফারহানকে অনুরোধের ভঙ্গিতে বলল। সাবা প্রতিবাদের সুরে বলল, একদম গাদি বলবি না। আমি শুনেছি দুলাভাই বলেছে দুর্বল পুরুষের কাছে বোন বিয়ে দিবে না। সামান্য দুর্বলতার জন্য এমন তুখর প্রেমে হেরে যাবে, তা আমি কখনোই মেনে নিব না। দরকার হলে আদিব ভাইয়াকে কাদের কাকুর মতোই সিঙ্গাপুর পাঠাবো। সাবার কথা শুনে তিনজনেই হতাশার নিঃশ্বাস ফেলল। আদিব তো পারলে ফারহানকে চিপিয়ে খেয়ে ফেলে। ফারহান তো মোটেও পাত্তা দিচ্ছে না। সে গভীরভাবে চিন্তিত। সাহেবার সাথে একটা বোঝাপড়া করতে হবে। বাসর রাতে আদর করে করে বুঝিয়েছে তার কাছ থেকে কিছু না লুকাতে, আর এই মেয়ে এত বড় কথা লুকিয়ে গেল। মেয়েটা তার কথা সিরিয়াসলি নেয়নি। কি বেয়াদব। লিসার গলা লাল হয়ে ফুলে আছে, ব্যথায় ঠিকভাবে কথা বলতে পারছে না। তার এই অবস্থা দেখেও তাকে ডাক্তার দেখায়নি কেউ। তার মাও একবার ডাক্তারের কাছে নিয়ে যায়নি। কিছুক্ষণ পরেই বাসায় চলে যাবে তারা। এত কিছুর পরে এখানে থাকার মুখ নেই। শাহানা বেগম পরিষ্কার খড়খড়ে গলায় বলে গিয়েছে সব কিছু প্যাক করে নিতে। একটু পরেই বেরুবে তারা। ভাই আর ভাবির সামনে দাঁড়ানোর মুখ নেই। এখন এখান থেকে যেতে পারলেই বাঁচে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছে লিসা। সব কিছু হয়েছে এই সাইবার জন্য। ও যদি ফারহানের জীবনে না আসতো তাহলে এমন কিছুই হতো না। আজ ফারহানের বউ সে হতো। ফারহানের দেওয়া ভালোবাসার চিহ্ন তার গায়ে থাকতো। সব কিছু এই মেয়েটা কেড়ে নিয়েছে তার থেকে। আজ এত অপমান তার জন্যেই হতে হলো। এর শোধ সে নিবে, ভয়ঙ্করভাবে নিবে। সবকটার জীবন থেকে সুখ কেড়ে না নিয়ে শান্তি নেই তার। সানোয়ার সাহেবের প্রেশার আবার বেড়ে গিয়েছে। মেয়ের এই অবস্থার কথা শুনে নাইট স্যুট পরেই হাসপাতালে ছুটে এসেছে সে। রাতে প্রেশারের ঔষধ নেওয়ার দরুন ঘুম ভাঙেনি তার, তাই কিছুই জানে না সে। সকালে উঠে সব শুনতেই দিকবিদিক শূন্য হয়ে গেছে সে। হাসপাতালে আসার পর থেকেই ঘেমে যাচ্ছে কুলকুল করে। সাইবা এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে তাকে শান্ত হতে বলছে বারবার। কে শোনে কার কথা? সে ফায়েজাকে দেখার জন্য আকুতি মিনতি করছে। ফায়েজাকে দেখে এসে মাত্রই এখানে বসেছে সে।
তবুও আবার বাচ্চাদের মতো জেদ করছে। দুর্বলতার তরুণ ফাইজার জ্ঞান ফেরার পরপর তাকে ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, তাই কাউকে কেবিনে থাকতে দেওয়া হয়নি। কিন্তু সানোয়ার সাহেবকে তা কে বোঝাবে? বোঝদার মানুষ যখন অবুঝের মতো ব্যবহার করে তখন তাকে বোঝানো দায়। হাতে শপিং ব্যাগ নিয়ে কেবিনে প্রবেশ করল ফারহান। সানোয়ার সাহেব তাকে দেখে অস্থির হয়ে বলল, তুমি এসেছো আব্বু? দেখো আমাকে ফাইজার কাছে যেতে দিচ্ছে না। আমি কি ওকে ডিস্টার্ব করব বলো? আমি চুপচাপ বসে থাকবো। আমাকে আমার মেয়ের কাছে নিয়ে যাও বাবা। শেষের কথাগুলো বলার সময় গলা ধরে এলো তার। বাবার আকুলতা বুঝতে পারছে ফারহান। সানোয়ার সাহেবের কাছে গিয়ে তার পায়ের কাছে বসলো ফারহান। ব্যাগ থেকে নতুন একজোড়া জুতা বের করে পরিয়ে দিতে দিতে বলল, তুমি খালি পায়ে চলে এসেছো আব্বু? ইস, কয়েক জায়গায় ছুলে গেছে। তারপর চিৎকার করে নার্সকে ডেকে অ্যান্টিসেপটিক মলম আনতে বলে সানোয়ার সাহেবকে আশ্বস্ত করে বলল, আপু ঠিক আছে আব্বু, আমরা সবাই আছি তো আপুর পাশে। এখন আপুর চিন্তা করতে করতে যদি তুমিও অসুস্থ হয়ে যাও তাহলে আমাদের সামলাবে কে? তুমি তো আমাদের একমাত্র ছায়াতল। তোমাকে এভাবে ভেঙে পড়লে চলে? শান্ত হও, আম্মু আসবে এখন। আম্মুকে সামনে নিও, আপুর কিছু হবে না। বিকেলে আপুকে বাসায় নিয়ে যাব, নিজেকে সামলাও। ফারহানের কথার মাঝে নার্স মলম নিয়ে এলো। ফারহান যত্ন সহকারে সানোয়ার সাহেবের পায়ে তা লাগিয়ে দিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। এতক্ষণ এক কোণে দাঁড়িয়ে সব দেখছিল সাইবা। কাল রাত থেকে ফারহান তার সাথে একটা কথাও বলেনি, একবার তাকিয়েও দেখেনি তার দিকে। ফারহান খুব রেগে আছে বুঝতে পারছে সে, কিন্তু সেই বা কী করতো? বলার পরিস্থিতি কি আদৌ ছিল? সব কিছু জানার পর কি একটা বিশ্রী পরিস্থিতি তৈরি হলো? এই জন্যই তো সে কিছু বলতে চায়নি। এখন সব রাগ তাকে দেখানো হচ্ছে। সাইবার চোখগুলো ছলছল করে উঠল। এই পাষাণ মানুষটা কি জানে না সে রাগ করে থাকলে সাইবার দুনিয়া এলোমেলো হয়ে যায়? এই যে এখন তার বুকে চিনচিন ব্যথা হচ্ছে, সেই খবর কি এই লোক রাখে? নিষ্ঠুর স্বামী। কেবিনের বাইরে করিডোরে এসে দাঁড়াতেই সাবা গম্ভীর মুখে এসে দাঁড়ালো সাইবার পাশে। দুঃখী দুঃখী চেহারা করে বলল, তোর তো জামাই হাতছাড়া হয়ে গেল বান্ধবী। শুনলাম দুলাভাই আবার বিয়ে করবে। আদিব ভাইয়াকে বলতে শুনলাম তাদের বিয়ের সাথে নিজের বিয়েটাও এবার সেরে ফেলবে। থাক, তুই কষ্ট নিস না, আবার না হয় আমাদের মতো সিঙ্গেল হয়ে যাবে। এতে দুঃখে মরে যাওয়ার টাইপ কিছুই হয়নি। তুই একদম দুঃখ পাবি না, বুঝলি? সাইবার চোখ বড় বড় করে তাকিয়ে আছে সাবার দিকে। সাবার কথাগুলো তার মাথায় বজ্রপাতের মতো আঘাত করেছে। আর এই মেয়ে বলছে তুই একদম দুঃখ করবি না। আর ফারহান আবার বিয়ে করবে মানে? তাহলে তার কি হবে? 2 দিন পরে আজ চোখ খুলেছে ফাইজা। তার পাশেই ফারহান বেগম আর সাইবা বসে। সোফায় গুটিসুটি মেরে ঘুমোচ্ছে ফারহান। লম্বা শরীরটা সোফায় না আটার দরুন অয়াগুলো বাইরে বেরিয়ে আছে। চোখে প্রচণ্ড জ্বালা হচ্ছে। কয়েকবার চোখ পিটপিট করতেই ফারহানা বেগম ফাইজার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কষ্ট হচ্ছে আম্মু? কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলো। ফাইজা কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে আবার খুলল। ফারহানা বেগমের দিকে তাকিয়ে ইশারায় আশ্বস্ত করল সে ঠিক আছে। সবাইকে পর্যবেক্ষণ করে তার আফসোস হলো এমন একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। তার জন্য সবাই কতটা কষ্ট পেয়েছে সবার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। দীর্ঘশ্বাস গোপন করে চারিদিকে চোখ ঘুরালো। কাঙ্ক্ষিত মানুষটাকে না দেখে তপ্ত শ্বাস ফেলল। ভালোই হয়েছে সে এখানে নেই। সে নিজেও চায় না আদিবার তার সামনে আসুক। সাইবা আর ফারহানা বেগম মিলে ফাইজাকে ফ্রেশ করতে নিয়ে গেল। 2 দিনে অনেকটা দুর্বল হয়ে গেছে সে। এখন কিছু খাইয়ে মেডিসিন নিতে হবে। ফারহানা এতক্ষণ ঘুমের ভান ধরে সাইবাকে লক্ষ্য করছিল। কাল থেকে বেলুনের মতো মুখ ফুলিয়ে রেখেছে মেয়েটা। যেখানে রাগ তার করার কথা সেখানে মহারানী নিজেই অজ্ঞাত কারণে রাগ করে বসে আছে। ক্লান্তিতে চোখ বুজে আসছে বারবার। ফাইজাকে কোনো প্রশ্ন করতে নিষেধ করেছে ফারহান। সবাই এখন সবটা জানে। ফারহান চায় না ফাইজাকে এসব কথা তুলে আরও বিব্রত করা হোক। তবে সে রেগে আছে ফাইজার উপর। এত বড় একটা স্টেপ নেওয়ার আগে একবারও তাদের কথা ভাবলো না? একবার ভাইদের সাথে কি আলোচনা করা যেত না?
তাদের বললে ওই মুহূর্তে সবাইকে নিজেদের জায়গা দেখিয়ে দিত তারা। মানুষের কথা বড় হলো, ফাইজার কিছু হলে ওদের কি হতো একবার ভেবে দেখেছে? উল্টো হয়ে আবার শুয়ে পড়ল ফারহান। সে এখানেই থাকবে, কিন্তু কথা বলবে না ফাইজার সাথে, আর ধুলোর রানীকেও সে দেখে নিবে। শুধু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষা। পৃথিবীতে তার বউকেই কেন এমন বেয়াদব হতে হলো? এই যে সে কাল থেকে এখনও সাইবার সাথে একবারও কথা বলেনি, সে খেয়াল আছে তার? তাকে পাত্তাই দিচ্ছে না। এই দিনও দেখার ছিল না, এর একটা হেস্ত নেস্ত করতে হবে। তাকে পাত্তা না দেওয়া চলবে না, হোক সেটা হসপিটাল। তবুও তাকে ফারহানের দিকে প্রেম প্রেম নজরে তাকাতে হবে, আহ্লাদ করে রাগ ভাঙাতে হবে। একটা মাত্র স্বামী তার, একটু আহ্লাদিপনা করলে তো আর ক্ষয় হয়ে যাচ্ছে না। ফারহান নিচের মাথাটা দুই দিকে ঝাড়া দিয়ে আবার ঘুমোনোতে মনোযোগ দিল। ঘুম থেকে উঠে এই মেয়েকে এক হাত দেখে নেওয়া যাবে। এমন চিংড়ি মাছের মতো ফালাফালি করছিস কেন? ঘুমানোর প্ল্যান বাদ দিয়ে এবার তড়াক করে উঠে বসল ফারহান। ফরহাদ এখনও তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। ফরহাদের দৃষ্টিকে সম্পূর্ণ উপেক্ষা করে আড়ামোড়া ভাঙল সে। ফরহাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, খাবার নিয়ে এসেছো? আপুকে ফ্রেশ হতে নিয়ে গেছে। আপুর কয়েক সেট কাপড় আনার ব্যবস্থা করো। আমি সুমিকে কল করে দিয়েছি, ও সব গুছিয়ে রাখবে। কপালের ভাঁজ গাঢ় হলো ফরহাদের। এখানে এত কাপড় আনার কি দরকার? ফাইসাকে তো এখন বাসায় নিয়ে যেতে পারবে। ভাইয়ের মনের কথা হয়তো বুঝতে পারল ফারহান, তাই আবার বলল, আপুকে কয়েকদিন এখানেই থাকতে হবে। হাতের ক্ষত খুব গভীর, কয়েকদিন ডাক্তারের পর্যবেক্ষণে রাখবো। বাড়িতে সেটা সম্ভব নয়। ফারহানের গম্ভীর মুখের দিকে তাকিয়ে বিরক্তিকর শব্দ করল ফরহাদ। ছেলেটা সব সময় সিরিয়াস মুখ করে থাকে। একদিন এই গম্ভীর মুখের ভার সইতে না পেরে সাইবা দেশান্তরী হবে নিশ্চিত। বুঝেছি আম্মু, মামির সাথে খুবই রাব ব্যবহার করেছে ফারহান। মানছি মামি ভুল করেছে। ফরহাদকে থামিয়ে দিল ফারহান, শক্ত গলায় বলল, ভুল নয় ভাই, অন্যায় করেছে সে। তার জন্য আমরা আজ আমাদের একমাত্র বোনকে হারাতে বসেছিলাম। এইটুকু তার প্রাপ্য। এখানে আদিবের দোষ কোথায়? ওকে কেন এখানে আসতে দিচ্ছিস না? ছেলেটা 2 দিন ধরে ছটফট করে যাচ্ছে। আদিবই এখানে একমাত্র দোষী ভাই। ছেলের ভালোবাসাই মা এসে আমার বোনকে কটু কথা শুনিয়েছে। আর ডাক্তারকে টাকা দিয়ে ভাগানোর কি দরকার ছিল? এর চেয়ে ওদের সত্যিটা সবার সামনে আনলে আপুকে মিথ্যা অপবাদ পেতে হতো না। মাথা মোটা একটা। ফরহানের দাঁত কিরমির করে বলা কথা শুনে শুকনো ঢোক গিলল ফরহাদ। এখানে তারও হাত আছে, এটা জানলে তাকেও ধুয়ে দিবে ফারহান। এই কেবিনে প্রবেশ করা তারও বন্ধ হতে পারে, তাই সব চেপে গিয়ে খাবার বের করায় মনোযোগ দিল সে। উস্কো খুস্কো চুলে মলিন চেহারা নিয়ে বারান্দার বেঞ্চে বসে আছে আদিব। আজ 2 দিন তার খাওয়া ঘুম লাটে উঠেছে। খাবার রুচি নেই একদমই। একটা জিনিস সে খুব করে অনুধাবন করেছে এই 2 দিনে। প্রেমিকা হাত কেটে মরার প্ল্যান করে বেঁচে গেলেও প্রেমিক সেই শোকে না খেয়ে মরবে নিশ্চিত। এই যে সে হাসপাতালের করিডোরে লইটা মাছের মতো শুকিয়ে যাচ্ছে, তাতে কি কারোর দয়া হচ্ছে? উল্টে প্রাণের বন্ধুটাও ভিলেন ভাইয়ের রোল প্লে করছে। দোস্ত না রাহা, সব বেঈমান। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আসুন ভাইয়া, আপনাকে ক্লান্ত দেখাচ্ছে। নীতির কথাই চোখ খুলল আদিব। সাবা আর নীতি এখনও হলে ফিরে যায়নি। ফারহানের বাসা থেকেই এসেছে দেখে বোঝা যাচ্ছে। হাতে একটা কাপড়ের ব্যাগ, নিশ্চিত ফাইসার কাপড়। আমি ঠিক আছি। আদিবের মলিন কণ্ঠ শুনে মন খারাপ হয়ে গেল নীতির। 2 দিনেই চোখের নিচে কালি পড়ে গেছে, পরনের শার্টটাও কুঁচকে আছে। আপুর সাথে দেখা হয়েছে? আপু এখন জেগে আছে, আপনি চলুন না একবার দেখে আসবেন। নীতির করুণ স্বর শুনে মলিন হাসল আদিব। মেয়েটা তাকে নিয়ে টেনশন করছে, অথচ যাদের করার কথা তাদের কোনো হেলদোল নেই। আমার একটা কাজ করে দেবে নিতে? জি বলুন ভাইয়া, অবশ্যই করে দেব। ফাইসাকে খাইয়ে ফারহানের জন্যেও খাবার বাড়ল সাইবা। ফারহান তার দিকেই তাকিয়ে। এভাবে তাকিয়ে থাকার কি হলো? সে কি নায়িকা হয়েছে নাকি? যাকে বিয়ে করবে তার দিকে গিয়ে কেন তাকিয়ে থাকছে না?
ফারহানের সামনে খাবার রেখে আবার গিয়ে ফাইজার কাছে বসে পড়ল সাইবা। থাকুক তাকিয়ে, তাতে তার কি? অসভ্য স্বামী। ফাইজা জহুরি নজরে ওদের পর্যবেক্ষণ করছে তখন থেকে। মান অভিমানের পালা চলছে তা খুব বোঝা যাচ্ছে। ফারহান তার দিকে তাকাচ্ছেও না। কয়েকবার কথা বলার চেষ্টা করেছে সে, কিন্তু ফলাফল শূন্য। হতাশার নিঃশ্বাস ফেলল ফাইজা। ফারহান এখনও তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে সাইবার দিকে।